একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের নিরঙ্কুশ জয় বিজয়ের মাসে আরেকটি বড় বিজয় উল্লেখ করে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেছেন, জনগণের জন্য কাজ করার আরেকটি সুযোগ পাওয়া গেছে। সকালে গণভবনে তাকে শুভেচ্ছা জানাতে আসেন রাজনীতিক ও সরকারি বেসরকারি কর্মকর্তারা। এছাড়া বিকেলে নির্বাচন উপলক্ষে বিদেশ থেকে আসা পর্যবেক্ষক ও সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন শেখ হাসিনা। তিনি বলেন, মনোনয়ন, বাণিজ্য আর সন্ত্রাসী কার্যক্রমের কারণেই মানুষ বিএনপি ও ঐক্যফ্রন্টকে প্রত্যাখ্যান করেছে। সব দলের অংশগ্রহণে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ আসনে বিজয়ী হল বাংলাদেশ আওয়ামী লীগ। সুযোগ এলো আরও 5 বছর রাষ্ট্র ক্ষমতায় আসীন হওয়ার। হ্যাট্রিক জয় পাওয়া বর্তমান সরকার প্রধানকে শুভেচ্ছা জানাতে সোমবার সকাল থেকেই গণভবনে আসতে থাকেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। রাজনৈতিক ব্যক্তিবর্গের পাশাপাশি ভিড় করেন সরকারি বেসরকারি কর্মকর্তারাও। শেখ হাসিনাকে ফুল দিয়ে অভিনন্দন জানান তারা। শুভেচ্ছা জানাতে আসেন 3 বাহিনীর প্রধানসহ সাবেক ঊর্ধ্বতন কর্মকর্তারাও। এ সময় প্রধানমন্ত্রীর ছোট বোন শেখ রেহানা ও কন্যা সাইমা ওয়াজেদ পুতুল উপস্থিত ছিলেন। মনে করি এটা একটা শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে শেখ হাসিনা বলেন, ক্ষমতা কিংবা ব্যক্তিগত চাওয়া পাওয়া নয়, এই বিজয় দেশের জন্য কাজ করার দায়বদ্ধতা। ক্ষমতা আমার কাছে কোনো ব্যক্তিগত চাওয়া পাওয়ার কিছু না, বা এটা দিয়ে আমার কিছু না, কিন্তু আমি সবসময় মনে করি এটা একটা সুযোগ হচ্ছে দেশের মানুষের জন্য কাজ করা, দেশের মানুষের কল্যাণ করা। সরকারের ধারাবাহিকতায় দেশি বিদেশি বিনিয়োগ আরও ত্বরান্বিত হবে বলে প্রত্যাশা করেন প্রধানমন্ত্রী। 5টা বছর যখন হাতে সময় পেলাম, অন্তত কাজগুলি করতে পারবো। এটা ডিসেম্বর মাস আজকেই শেষ হয়ে যাবে, আবার আগামী কাল নববর্ষ, ইংরেজি নববর্ষ। সবাইকে আমি ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি। আর বিজয়ের মাসে আরেকটি বিজয় বাঙালির জন্য এসেছে, সেজন্য সবাইকে ধন্যবাদ জানাই। পরে বিকেলে নির্বাচন উপলক্ষে দেশে আসা বিদেশি পর্যবেক্ষক ও সাংবাদিকদের সঙ্গে গণভবনে মতবিনিময় করেন শেখ হাসিনা। এ সময় পর্যবেক্ষকদের শেখ হাসিনা বলেন, সন্ত্রাসী কার্যক্রম ও প্রার্থিতা নিয়ে মনোনয়ন বাণিজ্যের কারণেই ভোটের মাঠে প্রত্যাখ্যাত হয়েছে বিএনপি ও ঐক্যফ্রন্ট। It's a good opportunity for me to continue the development of the country, because the economic development, it is very, very important for our country. I feel that it is a very peaceful election. Some incident took place. Some of our party workers been killed by the opposition. I'm really very sorry for that. আওয়ামী লীগ মানুষের ভাগ্যোন্নয়নে কাজ করেছে বলেই সর্বস্তরের ভোটার নৌকার পক্ষে ছিল বলেও উল্লেখ করেন আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা। Maybe they participated, they want to show that election is not credible, that's why, or they have something else in their mind, because doing conspiracy, it is their character. দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। দশক বছর জুড়েই দেশের সবচেয়ে আলোচিত ইস্যু ছিল জাতীয় সংসদ নির্বাচন। এছাড়া আলোচনা ছিল এবছর অনুষ্ঠিত 3 সিটি নির্বাচন নিয়েও। 2018 শুরু হবার পর থেকে এবছর ঘিরে সবথেকে আলোচিত বিশেষণ ছিল ভোটের বছর। টানা 2 মেয়াদে ক্ষমতায় থাকা আওয়ামী লীগের অধীনে নির্বাচন কেমন হবে, দেশের রাজনীতিতে শীর্ষ বিরোধী শক্তি বিএনপি নির্বাচনে আসবে কিনা, এ নিয়ে দ্বন্দ্ব সংশয় ছিল বছরের শুরু থেকে। সেপ্টেম্বর পর্যন্ত এ নিয়ে দলগুলো 2 মেরুতে অবস্থান নিলেও দৃশ্যপট বদলাতে শুরু করে অক্টোবর থেকে। সংসদ নির্বাচনের প্রাক্কালে বিরোধী জোটগুলোর সঙ্গে সরকারের ধারাবাহিক সংলাপের দিকে মনোযোগ ছিল দেশবাসীর। একসময়ের আওয়ামী লীগ নেতা, গণফোরাম সভাপতি আইনজ্ঞ ডক্টর কামালের নেতৃত্বে বিএনপির ঐক্যফ্রন্ট গঠনও আলোচিত ইস্যু ছিল গেল বছরে। প্রথমে ঐক্য প্রক্রিয়া, পরে ঐক্যফ্রন্ট নানা নামে সরকার বিরোধী নতুন জোট গঠনের প্রক্রিয়ার নানা নাটকীয়তাও ছিল আলোচনা সমালোচনায়। জোটের প্রতিষ্ঠাকালীন দল বিকল্পধারার জোট ত্যাগ করে সরকারি দলের সঙ্গে ঐক্য গড়ার বিষয়টিও আলোচিত ছিল সমানভাবে। মনোনয়নপত্র দাখিলের নভেম্বরে নির্বাচন কমিশনের একাদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা, রাজনৈতিক দলগুলোর দাবির পরিপ্রেক্ষিতে পুনঃ তফসিল ঘোষণা, নানা আপত্তির পরও বেগম খালেদা জিয়াকে ছাড়া বিএনপির এবং অন্য দলগুলোর নির্বাচনে আসা নিয়ে মানুষের আগ্রহ ছিল অন্য সব ইস্যুর চেয়ে অবশ্যই বেশি। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়নের হিড়িক, প্রায় 1 দশকের মাথায় দেশের বাতাসে নির্বাচনী আমেজ। 30 ডিসেম্বরের সংসদ নির্বাচনে আওয়ামী লীগের 259 আসনে নিরঙ্কুশ জয় পাওয়া, বিএনপির 7টি আসন পাওয়া, টানা তৃতীয়বার ক্ষমতাসীনদের সরকার গঠন করা, এসব কিছুতেই নজর ছিল সাধারণ মানুষের। টানটান উত্তেজনা আর উদ্বেগের মধ্যে 3 সিটি কর্পোরেশন নির্বাচনও আলোচনার কেন্দ্রে ছিল
বছরের মাঝামাঝিতে। রাজশাহী এবং বরিশাল সিটিতে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জয়ী হলেও সিলেটে বিএনপি মনোনীত প্রার্থীর জয় নিয়ে রাজনীতির নানা সমীকরণ হয়েছে বছর জুড়ে। এছাড়া সীমানা জটিলতায় গাজীপুর এবং ঢাকার 2 সিটি কর্পোরেশন নির্বাচন স্থগিত হয়ে যাওয়ার বিষয়টিও আলোচিত ছিল গেল বছরে। 2018 জুড়েই আদালত প্রাঙ্গণের অন্যতম ব্যস্ততা আর আগ্রহের কারণ ছিল বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বছর শেষেও বেগম জিয়ার নির্বাচনে অংশ নেওয়াও অধরা থেকে যায় দুর্নীতির 2 মামলায় কারাদণ্ড ভোগের কারণে। প্রায় 10 বছর বিচার চলার পর 2018 সালে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে 5 বছরের কারাদণ্ড দেন বিশেষ আদালত। একই মামলায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারপারসন তারেক রহমান সহ অন্য 5 আসামিকে 10 বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া 2 কোটিরও বেশি অর্থদণ্ড করা হয়। এরপর খালেদা জিয়ার রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে যান তার আইনজীবীরা। অন্যদিকে শাস্তি বৃদ্ধি চেয়ে রিভিশন আপিল করেন রাষ্ট্রপক্ষ। 32 দিন শুনানি শেষে খালেদা জিয়ার আপিল খারিজ করে দুদকের করা রিভিশন আবেদন রুল যথাযথ উল্লেখ করে 30 অক্টোবর বেগম জিয়ার কারাদণ্ড 10 বছর বাড়িয়ে রায় দেয়া হয়। 2011 সালের 4 আগস্ট খালেদা জিয়া সহ 4 জনের বিরুদ্ধে দুদকের করা দ্বিতীয় মামলার রায় দেয়া হয় 29 অক্টোবর। রায় 7 বছরের কারাদণ্ড হয় বেগম জিয়ার। রায়ের বিরুদ্ধে আপিল নিয়ে উচ্চ আদালতে যান তার আইনজীবীরা। এর আগে খালেদা জিয়ার অনুপস্থিতিতে বিচার চলমানের বিরুদ্ধে লিভ টু আপিল খারিজ করে সর্বোচ্চ আদালত। একই সাথে জিয়া অরফানেজ দুর্নীতি মামলায় কারাভোগের সময় জিয়া চ্যারিটেবল দুর্নীতি মামলায় খালেদা জিয়াকে আদালতে উপস্থিতিতে ব্যর্থতার কারণে মামলার পরিচালনায় আদালতে স্থাপন করা হয় কারাগারে। তিনি উপস্থিত হচ্ছেন না, সুতরাং আমরা বলেছি যে বেগম খালেদা জিয়া যেখানে আছেন সেখানেই আদালত বসানো প্রয়োজন। এদিকে বছরের শেষে বেগম জিয়া নির্বাচনে অংশ নিতে পারবেন কিনা তা নিয়ে হিসেব নিকেশ শুরু হয় আদালত প্রাঙ্গণে। আইন অনুযায়ী 2 বছরের বেশি কারাদণ্ডপ্রাপ্ত হওয়ায় বেগম জিয়ার নির্বাচনে অংশ নেওয়া শেষ পর্যন্ত অধরাই থেকে যায়। দ্বন্দ্বের বিরুদ্ধে একটা আপিল করলেই তিনি নির্বাচন করতে পারবেন, এটা সঠিক কথা না। 30 ডিসেম্বর অর্থাৎ গতকাল ভোট গ্রহণ ও ফলাফল ঘোষণার মধ্য দিয়ে শেষ হয়েছে 11 জাতীয় সংসদ নির্বাচন। নির্ধারণ হয়েছে 11 জাতীয় সংসদীয় আসনের মানচিত্র। দেখে নেব কেমন হতে যাচ্ছে এবারের সংসদের চিত্র। দর্শক, দ্বাদশ জাতীয় সংসদীয় আসনে আমরা দেখতে পাচ্ছি মহাজোট পেয়েছেন 286 আসন। যে সবুজ রঙের আপনারা দেখতে পাচ্ছেন সেটি সেই সব আসন পেয়েছে আওয়ামী লীগ। ঐক্যফ্রন্ট পেয়েছে 7টি আসন। আপনারা লাল রঙে চিহ্নিত অবস্থায় দেখতে পাচ্ছেন কোন কোন দেশের কোন কোন এলাকায় ঐক্যফ্রন্ট জয়ী হয়েছে। এছাড়া অন্যান্য যে জায়গাগুলো রয়েছে আপনারা সাদা রঙে দেখতে পাচ্ছেন অন্যান্য দল পেয়েছে 5টি আসন। দর্শক, দল অনুযায়ী যদি আমরা দেখি, আওয়ামী লীগ পেয়েছে 259টি আসন, বিএনপি পেয়েছে 5টি আসন, তাদের সঙ্গে ঐক্যফ্রন্টে জোট হিসেবে থাকা গণফোরাম দলটি পেয়েছে 2টি আসন, জাতীয় পার্টি এককভাবে পেয়েছে 20টি আসন, ওয়ার্কার্স পার্টি পেয়েছে 3টি আসন, বিকল্প ধারা 2টি আসন, তরিকত ফেডারেশন 1টি আসন, জাসদ পেয়েছে 2টি আসন, জেপি মঞ্জু পেয়েছে 1টি আসন এবং স্বতন্ত্র 3টি আসন আমরা দেখতে পাচ্ছি জয়ী হয়েছে স্বতন্ত্র প্রার্থীরা। দর্শক, আমরা এবার আলোচনায় চলে যাচ্ছি। স্যার, রাজনীতি নিয়ে কথা বলতে হলে গতকালকের ফলাফলের কথা বলতেই হবে। আমরা দেখলাম যে ব্যাপক আসনে জয় পেয়েছে আওয়ামী লীগ। আমি প্রথমে আপনার কাছে জানতে চাই যে এই বিরাট জয়ের নেপথ্যে আসলে কি কাজ করেছে বলে আপনি মনে করছেন? ধন্যবাদ আপনাকে। আসলে এই যে জয়, এই জয়ের পেছনে কাজ করেছে আওয়ামী লীগ, বিশেষ করে মহাজোট, তাদের যে সার্বিক প্রস্তুতি, সেই সার্বিক প্রস্তুতি। আমরা জানি যে আওয়ামী লীগ যখন স্বৈরাচার বিরোধী আন্দোলন করেছিল, এরশাদ বিরোধী আন্দোলন করেছিল, তারপর তারা ক্ষমতায় আসবে এইটি মোটামুটি সাধারণ মানুষের মধ্যেও একটা চিন্তা ছিল। আর সবচেয়ে বড় ব্যাপার ছিল যে আওয়ামী লীগের নেতৃবৃন্দ তারা ওভার কনফিডেন্ট ছিলেন যে আমরা এবার ক্ষমতায় আসব। কিন্তু এবার যেটি ঘটেছে সেটি হচ্ছে তারা ক্ষমতায় এর আগে ছিল কিংবা এখনও মন্ত্রিপরিষদ তাদের অধীনে আছে, এর পরেও সার্বিকভাবে এই নির্বাচনকে
একেবারে কোনো অংশে কোথাও কোনো ছাড় দেয়নি। দেখুন তাদের যে প্রস্তুতিটি হয়েছে, এই প্রস্তুতির কিন্তু ধীরে ধীরে স্টেপ বাই স্টেপ তারা এগিয়ে নিয়ে গেছেন এবং চারিদিকে তারা যে ধরনের লোক, তাদের যে সাপোর্টার যারা, এই সাপোর্টাররা কাজ করেছে, তারা যে পরিমাণে শিল্পী সাহিত্যিকেরা রাস্তায় নেমেছিল, তারা যে পরিমাণে বিভিন্ন রকম ভিডিও ক্লিপিং দিয়েছিল, তারা যে পরিমাণে রাস্তাঘাটে প্রচার প্রপাগান্ডা করেছিল, পাশাপাশি নিজেদের যে উন্নয়ন, এই উন্নয়নের একদম স্টেপ বাই স্টেপ প্রত্যেকটি উন্নয়নের ধারাবাহিকতার কথা কিন্তু সাধারণ মানুষকে তারা জানিয়েছে। স্যার, প্রধানমন্ত্রী আজ বলেছেন, আপনি নিশ্চয়ই দেখেছেন, আমরা একটু আগেও শুনলাম, যে এই বিরাট জয়ে তার ক্ষমতা নয়, তার দায়িত্ব বেড়েছে। আপনি এই বিষয়টা কিভাবে ব্যাখ্যা করবেন? খুবই গুরুত্বপূর্ণ একটি কথা, এবং আমরাও বাইরে থেকে এটা মনে করেছি যে এইটি তার দায়িত্ব বেড়েছে। এখন দায়িত্বটা কি? দায়িত্বটা হলো যে আওয়ামী লীগ এবং মহাজোটের যে সরকার, এই সরকারের মধ্যে যে বিষয়গুলো নিয়ে এতদিন সাধারণ মানুষের মধ্যে প্রশ্ন ছিল, যেমন দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্সে যেতে হবে। দুর্নীতি আমাদের সবচেয়ে বড় একটি শত্রু। এইটি আওয়ামী লীগের শত্রু না, এইটি বাংলাদেশের শত্রু আসলে। ফলে আজকে দুর্নীতির বিরুদ্ধে যেমন যেতে হবে, একই অবস্থায় উন্নয়ন, সর্বাংশে উন্নয়ন করতে হবে। উন্নয়নের যে ব্যাপারটি আছে, উন্নয়নের মধ্যেও দেখা যাচ্ছে যে এমন কিছু ঢুকে যাচ্ছে উন্নয়নকে বাধাগ্রস্ত করবার একটা বড় ব্যাপার। আরেকটি বড় ব্যাপার হচ্ছে যে নিজেদের মধ্যে যে অন্তর্দ্বন্দ্ব, অন্তর্কলহ, সেইটি বন্ধ করার বিষয়। এবার আমরা দেখেছি মাননীয় প্রধানমন্ত্রী খুব শক্ত হাতে থাকবার কারণে কিন্তু এবার আওয়ামী লীগের কোথাও কোনো বিদ্রোহী প্রার্থী ছিল না। এটিও কিন্তু তার বিজয়ের একটা বড় কারণ। আমরা তো বিজয় নিয়ে আলোচনা করলাম, যে দলটি জয়ী হয়েছে তাদেরকে নিয়ে আলোচনা করলাম। একটু যদি বলি যাদের ভরাডুবি হয়েছে, বিএনপির কথা। বিএনপি তো প্রধান বিরোধী দল, তারপরেও তারা ক্ষমতা হারিয়েছে, এবং আজকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন যে বিএনপির অবস্থা হবে এককালের প্রবল ক্ষমতাশালী বড় দল মুসলিম লীগের মতো। আপনি এই বিষয়ে কি বলবেন? দেখুন, বিরোধী দল আপনি যেটা বললেন সেটা সংসদীয় ভাষায় বলতে গেলে কিন্তু বিএনপিকে বিরোধী দল বলা যায় না, কারণ গত সংসদেও বিরোধী দল বিএনপি ছিল না, এ সংসদেও তার যে অবস্থা হয়েছে বিরোধী দল নেই। না, গত সংসদে তো তারা সংসদ নির্বাচনে অংশ নেয়নি, এবার অংশ নেওয়ার পরেও আমরা দেখলাম যে তারা জাতীয় পার্টির চেয়েও কম আসন পেয়েছে। এই জন্যই তাকে ওই অর্থে সংসদীয় ভাষায় বিরোধী দল বলা চলে না, একটি রাজনৈতিক দল। আপনি যে জায়গাটি প্রশ্ন করেছেন সেই প্রশ্নের উত্তরটা দিই। মূল কথাটি হলো আওয়ামী লীগ যে কারণে জয়ী হয়েছে, ঠিক উল্টো কাজটি করেছে বলেই বিএনপি জয়ী হতে পারেনি। বিএনপির নেতৃত্ব সুনির্দিষ্ট করে তারা সিদ্ধান্ত নিতে পারেনি যে তারা কি করবে। দেখুন, তারা নানা জায়গা থেকে ক্যান্ডিডেট যারা আছে তারা ব্যক্তিগতভাবে উইথড্র করে নিচ্ছে, অথচ সেন্ট্রালি কোনো রকমের উইথড্র করার জন্য কিন্তু কোনো সিদ্ধান্ত ছিল না। আমি সকাল 10টার সময় টেলিভিশনে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তৃতা শুনেছি। তিনি ভোট কেন্দ্র থেকে তিনি বলেছেন যে আমরা, গতকালকের কথা আর কি, যে আমরা বিকেল বেলায় ঘোষণা দেব যে আমরা জয়ী হচ্ছি। এটি কিন্তু তারা বলেছেন, অর্থাৎ শেষ পর্যন্ত নির্বাচনে তারা কেন্দ্রীয়ভাবে অংশগ্রহণ করেছেন। কিন্তু চারিদিক থেকে আপনি দেখবেন যে মানুষের মধ্যে নির্বাচনে অংশগ্রহণ করার কত স্বতঃস্ফূর্ত অবস্থা। ঢাকা শহরের লোক নেই, এলাকায় এলাকায় চলে গেছে ভোটারেরা, কিন্তু বিএনপি তাদের বুথে কিন্তু ওই অর্থে লোক দিতে পারেনি। এই যে লোক দিতে না পারা, নেতৃত্বের অন্তঃসার শূন্যতায় কিন্তু বিএনপিকে এই জায়গায় নিয়ে গেছে। অর্থমন্ত্রী তো আজকে বলেছেন যে বিএনপির এখন নেতৃত্বে পরিবর্তন আনা উচিত। আমি একটু জানছি, নেতৃত্বে পরিবর্তন আনলে কি সমাধান হবে? দেখুন, নেতৃত্বে পরিবর্তন নয়, বিএনপির নীতিতে পরিবর্তন আনতে হবে। বিএনপির সবচেয়ে বড় যে ক্রাইসিস সেটি হচ্ছে যে বিএনপি জামাতকে সঙ্গে নিয়ে রাজনীতি করতে চায়। এবারও তারা যদি জামাতকে সঙ্গে নিয়ে রাজনীতি করতে না চাইতো, তাহলে আমরা কি করতাম? আমরা দেখতাম বাংলাদেশের রেডিক্যাল একটা ফোর্স গড়ে উঠেছে। আওয়ামী লীগের প্যারালাল আরেকটি ফোর্স কিন্তু বাংলাদেশের খুব দরকার আছে। যে জায়গায় আওয়ামী লীগ যেমন ধর্মনিরপেক্ষ রাজনীতির কথা বলে, ঠিক একই অবস্থায় বাংলাদেশে আরেকটি এরকম ধর্মনিরপেক্ষ রাজনৈতিক দলের দরকার আছে। আপনি বড় বড় দেশের কথা ভাবুন না কেন, এই দেশগুলোতে দেখুন, আমেরিকাতে, ইংল্যান্ডে, এইসব জায়গাতে যে টু পার্টি ডেমোক্রেসি যেটা চালু আছে, ক্ষেত্রে কিন্তু মোটামুটি তাদের পররাষ্ট্রনীতি এক, তাদের স্বরাষ্ট্রনীতি এক, এমনকি তাদের যে ইন্টারনাল পলিসি, এই পলিসিও মোটামুটি এক। তাহলে পিপল কিন্তু তাদের ইন্টারচেঞ্জ করার সুযোগ পায়, তারা কিন্তু দুজনের মধ্যে থেকে নিতে পারে। আর এখন এমন অবস্থা যে বাংলাদেশের বিরুদ্ধে বিএনপির অবস্থান, বিএনপি যাদেরকে সঙ্গে নিয়েছে, যারা রাজাকার তাদের সন্তানদেরকে তারা ক্যান্ডিডেট করেছে, যারা যুদ্ধাপরাধী তাদের সন্তানদেরকে ক্যান্ডিডেট করেছে, এই যে তাদেরকে সাধারণ
মানুষ কিন্তু এই যুগের মানুষ, সাধারণ ছাত্র জনতা, তারা কিন্তু বাংলাদেশের বিরুদ্ধে কোনো কিছুকে মেনে নেয় না, এবং সেটি প্রমাণিত হয়েছে এবার বিএনপি এবং তাদের যে জোট, এই জোটের ভরাডুবিতে।